আমি আমার বোনের নবজাতককে দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। দেখলাম আমার স্বামী অতি গোপনে বোনের কপালে চুমু খেয়ে বলছে, আমাদের ছেলের নামের পাশে আমার পদবি থাকবে। আইমান তো শুধু আমাদের বিলাসবহুল জীবনটা চালিয়ে নেওয়ার জন্য টাকা জোগানোর একটা মেশিন মাত্র। আমার ছোট বোন সাইমা অবজ্ঞার সুরে বলল, ওর শরীরটাও কাউকে সন্তান দেওয়ার যোগ্য নয়, অন্তত এই কাজে তো পটু। আমার রক্ত হিম হয়ে গেল। আমি চিৎকার করে ঘরে ঢুকলাম না, একটা চোখের জলও ফেললাম না। নিঃশব্দে নিজের গাড়ির দিকে ফিরে গেলাম তাদের এই নিখুঁত সুখী পরিবারের জন্য এক অবিস্মরণীয় উপহার তৈরি করতে। আমি কখনো ভাবিনি যে একটা নবজাতকের কান্নার আওয়াজ শোনার আগেই তা আমার হৃদয় এভাবে ভেঙে চুরমার করে দেবে। সেদিন রবিবার। আমি ঢাকার এক নামী হাসপাতালে হাতে একরাশ উপহার আর মুখে এক কৃত্রিম হাসি নিয়ে পৌঁছালাম। আমার ছোট বোন সাইমা মাত্রই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কয়েক মাস ধরে সে বাচ্চার বাবার পরিচয় গোপন রেখেছিল। আমার মা বারবার একই কথা বলতেন, এখন বিচার করার সময় নয়। সাইমা খুব সংবেদনশীল মেয়ে, পরিবারই তো পরিবারের পাশে দাঁড়াবে। আর আমি বরাবরের মতোই আমি পাশে দাঁড়ালাম। আমি বাচ্চার জন্য নরম এমব্রয়ডারি করা কম্বল, দামি কাঠের দোলনা আর একটা ছোট জামা কিনলাম, যাতে লেখা ছিল প্রথম আলিঙ্গন। এটা শুধু উপহার ছিল না, এটা ছিল আমার কাছে এক টুকরো আশা। আমি চেয়েছিলাম আমার বোনের সাথে দূরত্ব ঘুচিয়ে দিতে, যদিও আমাদের মাঝে সবসময় এমন এক অদৃশ্য দেয়াল ছিল যা আমি কখনো বুঝতে পারিনি। আমার স্বামী রনি আমার সাথে আসতে পারিনি। সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে সিল্কের ট্রাই ঠিক করতে করতে আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আজ জয়িং বোর্ডের সাথে একটা জরুরি মিটিং আছে, সাইমাকে বলো আমি ওর জন্য খুব গর্বিত। আমি হেসেছিলাম, তখনও বুঝিনি এই কথাগুলোই কয়েক ঘন্টার পর আমার বুকে তপ্ত সীসার মতো বিঁধবে। হাসপাতালে সে চেনা গন্ধ আর করিডোরের নীরবতা মারিয়ে আমি সাইমার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি হাসি মুখে ঢুকতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম ওকে জড়িয়ে ধরতে। আমি বিশ্বাস করতে চেয়েছিলাম যে আমার বৈবাহিক জীবনে মা হতে না পারার যে যন্ত্রণা আছে তা ভুলে অন্তত একটা পরিবার তো আমার আছে। ঠিক তখনই আমি রনির কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি থমকে দাঁড়ালাম। প্রথমে ভাবলাম ভুল শুনছি, হয়তো সে কাজ ফেলে আমাকে চমকে দিতে এসেছে, হয়তো প্রথমবারের মতো আমি তার কাছে কোনো গুরুত্ব পেয়েছি। কিন্তু পরক্ষণেই তাকে হাসতে শুনলাম। রনি বলছিল, আয়মান কিচ্ছু সন্দেহ করেনি। বেচারি ভাবছে আমি ফার্মের কাজে ডুবে আছি। যতদিন ও ক্রেডিট কার্ডের বিল আর গুলশানের ফ্ল্যাটের কিস্তি দিচ্ছে, ততদিন ওর অন্ধকারে থাকাই ভালো। আমার চারপাশটা যেন দুলতে লাগলো। আমি দরজার একটু কাছে গেলাম। দরজাটা সামান্য খোলা ছিল, আমি ভেতরে ঢুকিনি, এমনকি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। এরপর আমার মায়ের গলা শুনতে পেলাম, ঠান্ডা শান্ত স্বর, যেন খুব সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলছেন। মা বললেন, আইমানকে ওর মতোই থাকতে দাও, অন্তত টাকা পয়সার দিক দিয়ে তুমি এটা কাজে লাগছে। তুমি আর সাইমা সুখী হওয়ার যোগ্য। আয়মান বরাবরই একটু কঠিন আর নীরস স্বভাবের ছিল, আর হবে নাইবা কেন, ওর শরীর তো কাউকে সন্তান দেওয়ার ক্ষমতায় রাখে না। আমার হাতের গিফট ব্যাগটা কেঁপে উঠল। এরপর সাইমার সেই তৃপ্ত হাসির শব্দ পেলাম। সে বলল, ধন্যবাদ মা। রনি যখন প্রমোশন পেয়ে ওকে ডিভোর্স দেবে, তখন আমরা একটা সত্যিকারের পরিবার হব। বাচ্চাটা দেখতে একদম ওর বাবার মতো হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। রনি এমন এক গর্ব নিয়ে উত্তর দিল যা সে আমার সাথে কথা বলার সময় কখনো দেখায়নি। আমার ছেলের নামের পাশে আমার বংশের পরিচয় থাকবে, আর আয়মান, ওকে এটা মেনে নিতেই হবে। ও তো সবসময় সব কিছু মেনেই নেয়। প্রথমে আমার রাগ হলো না, বরং এক গভীর শূন্যতা অনুভব করলাম। মনে হলো কেউ যেন আমার বুক চিরে গত 6 বছরের সংসার, জন্মদিন, প্রতিশ্রুতি আর যন্ত্রণাদায়ক সব চিকিৎসার স্মৃতি টেনে বের করে নিয়েছে। আমি চিৎকার করিনি, দরজা লাথি দিয়ে খুলিনি। আমি এক পা দুপা করে পিছিয়ে এলাম। তারপর রোবটের মতো হাঁটতে হাঁটতে হাসপাতালের বাইরে চলে এলাম। লিফটে যখন আমার প্রতিবিম্ব দেখলাম, তখন আমার চেহারা শান্ত, কিন্তু চোখ দুটো ছিল শুকনো। আমার ভেতরে কিছু একটা মরে গেছে, আর নতুন কিছু একটা জেগে উঠেছে। গাড়িতে বসে আমি সেই নীল কম্বরটার দিকে তাকালাম। এক নিষ্পাপ শিশুর জন্য ভালোবাসায় কিনেছিলাম এটা। শিশুটির কোনো দোষ নেই, কিন্তু ওই বড় মানুষগুলো অপরাধী।
আমি বাড়ি না গিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসলাম এবং আমার ব্যাংকিং অ্যাপটা খুললাম। কয়েক মাস ধরেই আমি কিছু অদ্ভুত খরচ লক্ষ্য করছিলাম। প্রাইভেট ক্লিনিকের বিল, রাইড শেয়ারিং অ্যাপের খরচ, আর কিছু দামি আসবাবপত্র কেনা, যা রনি বলেছিল অফিসিয়াল গিফট। এখন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। স্টেটমেন্ট খুলে দেখলাম একের পর এক টাকা পাঠানো হয়েছে সাইমা আহমেদের অ্যাকাউন্টে। আমার জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দিয়ে কেনা হয়েছে দামি স্ট্রলার, আর বিলভিয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া মেটানো হয়েছে, যে অ্যাকাউন্টের বেশিরভাগ টাকাই আমার পরিশ্রমের বোনাস। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, রনি আমার ডিজিটাল সিগনেচার জাল করে অনেক জায়গায় সই করেছে। সে শুধু পরকীয়াই করেনি, সে আমার পরিচয় ব্যবহার করে আমারই টাকার জন্য অন্য এক রাজকীয় জীবন সাজিয়েছে। আমি সব প্রমাণ ডাউনলোড করলাম, স্ক্রিনশট, ব্যাংক ট্রানজেকশন, আইপি লগ, সব কিছুই একটা ফোল্ডারে রাখলাম, যার নাম দিলাম প্রমাণ। এরপর আমি একজনকে ফোন করলাম, লুবনা। আমি বললাম, লুবনা আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং বর্তমানে শহরের নামকরা ফ্যামিলি লয়ার। আয়মান, কি হয়েছে? তোর গলা এমন শোনাচ্ছে কেন? লুবনা জিজ্ঞেস করলো। আমি বললাম, আমার ডিভোর্স চাই, আর আমি এটা এমনভাবে করতে চাই যাতে ওদের পালানোর পথ না থাকে। 2 ঘন্টা পর লুবনা আমার সামনে বসে সব শুনল। হাসপাতালের সেই করিডর, রনির কণ্ঠস্বর, আমার মার বোনের ষড়যন্ত্র। লুবনা একবারও থামায়নি। সব শোনার পর সে ধীরে ধীরে ফাইলটা বন্ধ করল। লুবনা বলল, আয়মান, এটা শুধু পরকীয়া নয়, এটা জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং তোকে নিঃস্ব করার এক সুপরিকল্পিত ছক। ওরা তোকে ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ সাজিয়েছে। আমি ফিসফিস করে বললাম, আমি মুক্তি চাই। লুবনা আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে এখনই ওদের মুখোমুখি হোস না। রনিকে ভাবতে দিয়ে তুই কিছুই জানিস না। অহংকারী মানুষ তখনই ভুল করে যখন সে মনে করে কেউ তাকে দেখছে না। এখন তুই যদি আবেগপ্রবণ স্ত্রী নস, এখন তুই একজন অডিটর। সে রাতে রনি যখন বাড়ি ফিরল, তার গায়ে হাসপাতালের গন্ধ আর মুখে মিথ্যের হাসি। সাইমা কেমন আছে? সে এমনভাবে জিজ্ঞেস করলো যেন সে সেখানে ছিলই না। তার হাত কাঁপছিল না, কোনো অপরাধবোধ ছিল না। আমি শান্তভাবে বললাম, ও ভালো আছে, বাচ্চাও সুস্থ। সে হাসল, খুব ভালো খবর। তারপর সে আমাকে জড়িয়ে ধরল। আমি নড়লাম না। সে ভাবতে পারেনি, যখন সে আমার কাঁধে মাথা রেখে দাঁড়িয়েছিল, আমি তখন মনে মনে তার ধ্বংসের কাউন্টডাউন শুরু করে দিয়েছি। পরদিন সকালে রনি যখন ড্রয়িং রুমে বসে আয়েশ করে কফি খাচ্ছিল, তখন আমি পাশের রুমে বসে আলমারি থেকে আমার সব দরকারি কাগজপত্র গুছিয়ে নিচ্ছিলাম। রনি ভাবছে আমি এখনও সে আগের নীরস আর সরল আইমান আছি, যে তার কপালে চুমুকে অফিসের বিদায় জানাবে। কিন্তু আমার মাথায় তখন লুবনার বলা কথাগুলোই ঘুরছিল। অহংকারী মানুষ তখনই ভুল করে যখন সে মনে করে কেউ তাকে দেখছে না। আমি ড্রয়িং রুমে গিয়ে খুব স্বাভাবিক গলায় বললাম, রনি, সাইমার বাচ্চার জন্য একটা বড় অনুষ্ঠান করা দরকার। ওর তো কেউ নেই আমরা ছাড়া। আমি ভাবছি আমাদের গুলশানের ফ্ল্যাটটাতেই ছোটোখাটো একটা গেট টুগেদার করব। রনি কফতে চুমুক দিতে গিয়ে থমকে গেল। তার চোখে এক পরকের জন্য ভয় আর বিস্ময় ঝিলিক দিয়ে উঠল, কারণ সেই ফ্ল্যাটে সে সাইমাকে লুকিয়ে রেখেছে আমার টাকায়। পরক্ষণেই সামনে নিয়ে বলল, না না এমান, এখন না। সাইমা তো এখনও রিকভার করেনি, আর ওই ফ্ল্যাটটা তো এখন রেন্টে আছে, মনে নেই? আমি মনে মনে হাসলাম। রিয়েল অ্যাসেট এজেন্টের সাথে কথা বলে আমি আগেই জেনেছি ফ্ল্যাটটি কোনো রেন্টে নেই, বরং সেখানে রনি আর সাইমার সংসার চলছে। আমি বললাম, ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম। তাহলে এক কাজ করো, তুমি বরং আমাকে অফিসিয়াল গিফটগুলোর ভাউচারগুলো দাও। আমি ট্যাক্স রিটার্নের জন্য ওগুলো ফাইলে রাখতে চাই। রনির মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলামি করে বলল, ওগুলো ওগুলো তো অফিসে, আমি পরে এনে দেব। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানি সে এখন সাইমার কাছে ছুটবে, আর এটাই আমি চেয়েছিলাম। রনি বের হওয়ার 5 মিনিট পর আমি লুবনাকে মেসেজ দিলাম, পাখি খাঁচা থেকে বেরিয়েছে, তুমি তৈরি তো? আমি নিজের গাড়ি নিয়ে রনির পিছু নিলাম না। তার গাড়িতে আমি আগেই একটা জিপিএস ট্র্যাকার সেট করে দিয়েছিলাম লুবনার সহকারী সাহায্যে। ফোনের স্ক্রিনে দেখলাম রনির গাড়ি গুলশানের সেই পরিচিত বিল্ডিংয়ের দিকে যাচ্ছে।
আমি যখন সেই বিল্ডিংয়ের সামনে পৌঁছালাম তখন আমার সাথে লুবনা আর একজন ক্যামেরা পার্সন। সাইমার ফ্ল্যাটের কলিং বেল টিপতেই ভেতর থেকে রনির গলা পাওয়া গেল। কে রে আবার? সাইমা, দেখো তো। দরজা খুলল আমার মা। আমাকে দেখে মায়ের হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। ভেতরের সোফায় রনি আধশোয়া হয়ে বসে আছে, আর সাইমা তার কোল ঘেঁষে বাচ্চাকে নিয়ে হাসাহাসি করছে। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রনি উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আয়মান, তুমি এখানে কি করছো? তুমি আমাকে ফলো করেছো? আমি শান্তভাবে ভেতরে ঢুকলাম। সাইমার কোল থেকে বাচ্চাটাকে এক পলক দেখলাম। নিষ্পাপ শিশু, কিন্তু তার চারপাশের মানুষগুলো পিশাচ। আমি বললাম, রনি, তুমি তো বলেছিলে জরুরি মিটিংয়ে আছো। জনকে এখন সাইমার বেডরুমে শিফট হয়েছে। সাইমা অবজ্ঞার সুরে বলল, আপু, তুমি তো এমনিতেও বাচ্চা দিতে পারতে না। রনি তোমাকে ছেড়ে দিতই। আমরা তো শুধু একটু আগেভাগে নিজেদের গুছিয়ে নিয়েছি। মা এগিয়ে এসে বললেন, আয়মান, ছি, তুই এভাবে সবার সম্মান নষ্ট করছিস? নিজের বোনের ঘর ভাঙতে চাস? আমি হো হো করে হেসে উঠলাম। আমার হাসির শব্দে ঘরের দেয়ালগুলো যেন কাঁপছিল। আমি ব্যাগ থেকে একগুচ্ছ কাগজ বের করে রনির মুখে ছুরি মারলাম। এটা ডিভোর্স পেপার নয় রনি, এটা তোমার জালিয়াতির মামলা। আমার ডিজিটাল সিগনেচার জাল করা, ব্যাংকের টাকা সরানো আর চুরির প্রমাণ। আর সাইমা, এই ফ্ল্যাটটা আজ বিকেলের মধ্যে খালি করতে হবে, কারণ এটা আমার নামে কেনা এবং আমি অলরেডি এটা লিজ ক্যান্সেল করেছি। রনি কাগজগুলো দেখে চিৎকার করে উঠল, তুমি এটা করতে পারো না। আমি তোমার স্বামী ছিলে। আমি দৃঢ় গলায় বললাম, এখন তুমি শুধু একজন অপরাধী। আর মা, আপনি ঠিকই বলেছিলেন, পরিবারের পাশে দাঁড়ায়। আজ থেকে আপনি আপনার এই সুখী পরিবারের সাথে ফুটপাতেই দাঁড়াবেন, কারণ এবারের প্রতিটি ইঞ্চিতে আমার রক্ত জল করা টাকা লেগে আছে। আমি বের হয়ে আসছিলাম, ঠিক তখন রনি আমার হাত চেপে ধরল। তার চোখে এখন দম্ভ নেই, আছে বাঁচার আকুতি, কিন্তু আমার হৃদয়ে তখন দাউ দাউ করে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি তার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বললাম, তোমাদের ওই বিলাসবহুল জীবনের চাকা আমি আজ থেকে বন্ধ করে দিলাম। এবার দেখো পদবি দিয়ে পেটের খিদে মেটে কিনা। আমি যখন লিফটে উঠছি, পেছন থেকে সাইমার চিৎকার আর রনির গালিগালাজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার বুকটা এখন অনেকটাই হালকা লাগছে। ঝড়ের পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায়, আমার জীবনটাও আজ ঠিক তেমন। গুলশানে এসে ফ্ল্যাট থেকে যখন নিচে নামলাম, বিকেলের মরা রোদ তখন শহরের দালানগুলোর গায়ে লেপ্টে আছে। আমার কানে তখনও বাজছিল সাইমার সে আর্তনাদ আর রনির দিশেহারা চিৎকার। 6 বছর ধরে যে মানুষটাকে ছায়ার মতো আগলে রেখেছি, আজ তাকে মাঝপথে ফেলে আসতে আমার বুকটা একবারও কাঁপেনি। গাড়িতে বসে আমি স্টিয়ারিংয়ে মাথা রাখলাম। লুবনা পাশে বসে আমার কাঁধে হাত রাখল। আয়মান, তুই ঠিক আছিস তো? চাইলে আজ রাতটা আমার বাসায় থাকতে পারিস। আমি মাথা তুলে তাকালাম। আমার চোখে জল নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। বললাম, লুবনা, আমি ঠিক আছি। এখন শুধু কাজ বাকি। রনি যাতে আগামী 24 ঘন্টার মধ্যে বুঝতে পারে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। আমি সরাসরি আমার অফিসে গেলাম। রনি আমার আইটি ফার্মের স্লিপিং পার্টনার হিসেবে ছিল, কিন্তু সব এক্সেস ছিল আমার হাতে। আমি প্রতিটি সার্ভার থেকে ওর লগইন আইডি ব্লক করে দিলাম। ওর ব্যবহার করা কোম্পানির ক্রেডিট কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করার জন্য ব্যাংকে মেল পাঠালাম। রাত 9টা। আমার ফোনের স্ক্রিনটা জ্বলছে আর নিভছে। রনির একের পর এক ফোন। আমি ধরলাম না। শেষমেশ মার ফোন এলো। ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ। আয়মান, তুই এটা কি করলি? সাইমা বাচ্চা নিয়ে কোথায় যাবে? রনির সব কার্ড ব্লক হয়ে গেছে। ও তো হাসপাতালের বিলটাও মেটাতে পারছে না। আমি শান্ত গলায় বললাম, মা, সাইমার কাছে তো তার রাজপুত্র রনি আছে। রনি তো বলেছিল আমি শুধু টাকা জোগানোর মেশিন। মেশিন এখন নষ্ট হয়ে গেছে মা। এখন রনিকে বলো তার বংশের পরিচয় আর পদবি বিক্রি করে হাসপাতালে বিল দিতে। ফোনটা কেটে আমি ব্লক করে দিলাম। পরদিন সকালে আমি যখন কফি খাচ্ছিলাম, কলিং বেলটা পাগলের মতো বাজতে শুরু করলো। দরজা খুলতেই রনি ঝড়ের মতো ভেতরে ঢুকলো। ওর সিল্কের সেই দামিটাইটা আজ আগলা, চোখে মুখে সারা রাতের দুশ্চিন্তার ছাপ। আয়মান, তুমি কি পাগল হয়ে গেছো? ব্যাংকে আমার সব ট্রানজ্যাকশন আটকে গেছে। পুলিশ কেন আমার অফিসের লকারে হানা দিয়েছে? রনি চেঁচিয়ে বলল। আমি সোফায় পা তুলে বসলাম, হাতে কফির কাপ নিয়ে বললাম,
পুলিশ তো যাবেই রনি। তুমি আমার সিগনেচার জাল করে যে 20 লাখ টাকা সাইমার অ্যাকাউন্টে সরিয়েছ, সেটার এফআইআর কাল রাতেই হয়েছে। আর হ্যাঁ, তোমার প্রমোশনের যে স্বপ্ন দেখেছিলে সেটার গুঁড়োবালি। তোমার বসের কাছে তোমার সব কুকীর্তির অডিও রেকর্ড আর জালিয়াতির প্রমাণ পৌঁছে গেছে। রনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ওর পা কাঁপছিল। সে মিনমিন করে বলল, আইমান, আমি সাইমাকে ভালোবাসতাম না। ওটা জাস্ট একটা ভুল ছিল। বিশ্বাস করো, ভালোবাসা। আমি হেসে উঠলাম। যে মানুষটা নিজের অজাত সন্তানের নামের পাশে বাবার পদবি বসানোর জন্য আমার সাথে নাটক করতে পারে, সে ভালোবাসার কি বোঝে? তুমি তো চেয়েছিলে আমার ডিভোর্সের পর সাইমাকে নিয়ে রাজকীয় জীবন কাটাতে। এখন ডিভোর্স হবে ঠিকই, কিন্তু রাজকীয় জীবনটা হবে জেলের 4 দেয়ালের ভেতরে। ঠিক তখনই লুবনা দুজন পুলিশ অফিসার নিয়ে ঘরে ঢুকল। মিস্টার রনি আহমেদ, আপনার নামে জালিয়াতি এবং আর্থিক প্রতারণার ওয়ারেন্ট আছে। আপনাকে আমাদের সাথে আসতে হবে। রনি ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো। ওর চোখে এবার মৃত্যুর ভয়। পুলিশ যখন ওর হাতে হাতকড়া পরা ছিল, ও আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আয়মান, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। সাইমার বাচ্চাটার কি হবে? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, সাইমা তো বলেছিল আমি নাকি শুধু বাচ্চা দেওয়ার অযোগ্য শরীর। আজ থেকে ও বুঝবে, এই অযোগ্য শরীরটা যখন ঘুরে দাঁড়ায় তখন আস্ত একটা সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রনিকে পুলিশ নিয়ে গেল। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু এই নিস্তব্ধতা পরাজয় নয়, বরং এক নতুন যুদ্ধের শুরু। সাইমা আর মা ভেবেছিল আমি নিঃশব্দে সরে যাব, কিন্তু তারা জানত না, আঘাত যখন হাড় পর্যন্ত পৌঁছায় তখন শিকারে নিজেই শিকারে পরিণত হয়। বিকেলে সাইমার মেসেজ এলো, আপু, আমি আর বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে আছি। মা অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ আমাদের বাঁচাও। আমি মেসেজটা পড়ে ডিলিট করে দিলাম। তারপর ফোনের গ্যালারি থেকে রনি আর সাইমার সেই হাসি মুখের ছবিটা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলাম। খেলার তো মাত্র শুরু সাইমা। বিশ্বাসের বিস্ফল কতটা তিতকুটে হয় সেটা তোরা এখনো পুরোটা চাখিসনি। সাইমার সেই মেসেজের উত্তর আমি দেইনি, দেওয়ার প্রয়োজনও মনে করিনি। জীবন আমার পিঠে ছুরি মেরেছে, তার প্রতি মায়া দেখানো মানে নিজের আত্মসম্মানকে আরও একবার বলি দেওয়া। আমি জানতাম ওর এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার নাটক করবে। সাজবেলাতেই মা আবার ফোন করলেন, এবার অন্য নম্বর থেকে। ফোনটা তুলতেই ওপাশ থেকে কান্নার বদলে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, আয়মান, তুই কি সত্যি মানুষ? সাইমা বাচ্চাটাকে নিয়ে আমার এক আত্মীয়র বাসায় উঠেছে। সেখানে থাকার মতো জায়গা নেই। রনিকে পুলিশ নিয়ে গেছে, আর তুই এখানে আয়েশ করছিস? তোর কি একবারও রক্তে টান লাগছে না? আমি জানালার বাইরে গোধূলির আকাশের দিকে তাকিয়ে বললাম, মা, রক্তে টান তো তখনই লেগেছিল যখন আমি দরজার আড়াল থেকে আপনার মুখেই শুনলাম যে আমি আপনাদের কাছে শুধু একটা টাকা বানানোর মেশিন। সেদিন আমার রক্তের সবটুকু মায়ায় শুকিয়ে জল হয়ে গেছে। এখন যেটুকু আছে তা কেবলই ন্যায় বিচার। মায়ের কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দিয়ে আমি লুবনাকে ফোন করলাম। লুবনা, সাইমা কোথায় আছে আমি জানি। ওর ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়েছে তো? লুবনা ওপাশ থেকে হাসল। একদম। ওর অ্যাকাউন্টে থাকা প্রতিটি টাকা এখন তদন্তের আওতায়। সাইমা এখন 1 পয়সাও খরচ করতে পারবে না। আর রনির জামিন, সেটা আমি আটকে দিয়েছি। জালিয়াতির প্রমাণ এতই জোরালো যে ওর জেল হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। পরদিন সকালে আমি সেই অভিজাত অ্যাপার্টমেন্টের নিচে গিয়ে দাঁড়ালাম, যেটা রনি আমার ডিজিটাল সিগনেচার জাল করে সাইমার জন্য নিয়েছিল। আমি সাথে একজন নিলামি অফিসার আর পুলিশ নিয়ে গিয়েছিলাম। ফ্ল্যাটটি এখন সিলগালা করা হবে। নিচে নামতে সাইমার সাথে দেখা হয়ে গেল। ওর কোলে সেই বাচ্চাটা। সাইমার চেহারা জীর্ণ, চোখের নিচে কালি। আমাকে দেখে সে পাগলের মতো ছুটে এলো, আপু, আপু, আমাকে বাঁচাও। বাড়ির মালিক আমাদের বের করে দিচ্ছে। রনি জেলে। আমি কোথায় যাব এই বাচ্চা নিয়ে? আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সাইমা আমার পা ধরতে চাইল, কিন্তু আমি পিছিয়ে এলাম। সাইমা, তুই তো বলেছিলি আমার শরীর সন্তান দেওয়ার যোগ্য নয়। তুই তো খুব পটু ছিলে এই কাজে। তাহলে তোর এই পটুতা এখন তোকে কেন বাঁচাতে পারছি না? রনির বংশের পদবেদে কি বাচ্চার দুধ কেনা যাচ্ছে না? সাইমা ডুকরে কেঁদে উঠল। আমি ভুল করেছি আপু। রনি আমাকে উস্কে দিয়েছিল। রনি উস্কে দিয়েছিল, আর মা তোকে সায় দিয়েছিল।
তোরা ভেবেছিলি আইমান বড় একা, বড় বোকা, কিন্তু তোরা ভুলে গিয়েছিলি একা মানুষ যখন লড়তে শেখে তখন সে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। আমি ব্যাগ থেকে একটা খাম বের করলাম। সাইমার চোখে এক চিলতে আশা ঝিলিক দিয়ে উঠল। সে ভাবল হয়তো ওকে আমি কোনো আর্থিক সাহায্য দিচ্ছি, কিন্তু খামটা খুলতেই ওর মুখ চোন হয়ে গেল। ওটা ছিল সাইমার নামে একটা আইনি নোটিশ। রনি যে টাকাগুলো জালিয়াতি করে ওর অ্যাকাউন্টে পাঠিয়েছে সেই পুরো টাকাটা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে সেখানে। অন্যথায় সাইমাকেও জালিয়াতির সহযোগী হিসেবে জেলে যেতে হবে। আমি সাইমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তোর এই নিখোঁজ সুখী পরিবার এখন দুঃস্বপ্ন হয়ে তোকে তাড়া করবে। রনি জেলে পচবে, আর তুই এই আইনি লড়াই লড়তে লড়তে নিঃস্ব হবি। এই তো শুরু, সাইমা। আমি গাড়িতে উঠে বসলাম। আয়নায় দেখলাম সাইমা মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাছে। আমার হৃদয়ের এক কোণেও আর কোনো ব্যথা নেই। গত 6 বছরের পঞ্জীভূত ঘৃণা আজ শান্ত হয়েছে। বাসায় ফিরে আমি লুবনাকে শেষ কাজটা বুঝিয়ে দিলাম। রনির কোম্পানির সাথে আমার যে ব্যবসায়িক চুক্তি ছিল সেগুলো সব বাতিল করেছি। রনির ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে। সেদিন রাতে আমি একা ডাইনিং টেবিলে বসলাম। ঘরটা শান্ত, কিন্তু আজ এই নিস্তব্ধতা আমাকে ভয় দেখাচ্ছে না, বরং এক অদ্ভুত শান্তি দিচ্ছে। আমি আজ মুক্ত। রনির মিথ্যে ভালোবাসা আর পরিবারের বিষাক্ত ষড়যন্ত্র থেকে আমি চিরতরেই মুক্তি পেয়েছি। হঠাৎ ফোনের নোটিফিকেশন বেজে উঠল। লুবনার মেসেজ। রনি সব স্বীকার করেছে। সাইমাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আমি ফোনের স্ক্রিনটা বন্ধ করে জানালার ওপাশে অন্ধকার শহরের দিকে তাকালাম। বিশ্বাসের বিষফল যারা রোপণ করেছিল আজ তারা নিজেরাই তার স্বাদ নিচ্ছে। আর আমি আজ প্রথমবার নিজের জন্য বাঁচতে শুরু করেছি। সপ্তাহখানেক পর আদালত চত্বরে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। নীল আকাশটা আজ কত পরিষ্কার। গত কয়েক বছরের রনির মিথ্যে অভিনয়ের যে কুয়াশা আমার চারপাশ ঘিরে রেখেছিল তা আজ সম্পূর্ণ কেটে গেছে। লুবনা হাসি মুখে আমার দিকে এগিয়ে এলো। ওর হাতে একগুচ্ছ ফাইল। আয়মান, সব শেষ। ডিভোর্স পেপার আজ সাইন হয়ে গেছে। রনির জালিয়াতি প্রমাণিত হওয়ায় আদালত নির্দেশ দিয়েছেন ওর নামের অবশিষ্ট সম্পত্তি আর ব্যাংকে যা আছে তা সবই তোমার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত হবে। আর হ্যাঁ, সাইমাও পার পায়নি। জালিয়াতির সহযোগী হিসেবে ওর বিরুদ্ধে 6 মাসের জেল এবং বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই নিঃশ্বাসে আজ কোনো ভার নেই। ঠিক তখনই দেখলাম পুলিশ ভ্যানের ভেতর থেকে রনি আমার দিকে তাকিয়ে আছে। ওর সে দম্ভ, দামি টাই আর অহংকার আজ ধুলোয় মিশে গেছে। ও আমাকে কিছু একটা বলতে চাইল, কিন্তু ওর কণ্ঠস্বর পুলিশ ভ্যানের শব্দে হারিয়ে গেল। সাইমাকেও নিয়ে যাওয়া হচ্ছিল। ওর কোলে বাচ্চাটা নেই। শুনেছি মা ওকে নিজের কাছে রেখেছেন, কিন্তু কোনো আত্মীয় তাদের আশ্রয় দিতে রাজি হচ্ছে না। সাইমা যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল ও মাথা নিচু করেছিল। যে বোন একদিন অবজ্ঞার সুরে আমাকে বিদ্রুপ করেছিল সে আজ আমার চোখের দিকে তাকানোর সাহসটুকুও হারিয়ে ফেলেছে। মা এগিয়ে এলেন আমার কাছে। তার হাত কাঁপছিল। আয়মান, তুই কি সত্যি তোর বোনকে জেলে পাঠালি? নিজের মায়ের দিকে কি একবারও তাকাবি না? আমরা কোথায় যাব? আমি মায়ের চোখের দিকে তাকালাম। যে চোখ ছোটবেলায় থেকে আমাকে মমতা দেওয়ার কথা ছিল সেই চোখে আজ শুধু স্বার্থপরতার ছায়া। আমি শান্ত গলায় বললাম, মা, সাইমা জেলে যাচ্ছে তার কর্মফলের জন্য, আমার জন্য নয়। আর আপনাদের থাকার চিন্তা, আমি জানি রনি আপনাদের জন্য যে ফ্ল্যাটটা বুক করেছিল সেটার ডাউন পেমেন্ট আমার টাকায় ছিল। আমি ওটা নিলামে উঠাইনি। আপনাদের জন্য ওটা ছেড়ে দিয়েছি। ওখানেই থাকুন, কিন্তু মনে রাখবেন আইমানের নামের সেই টাকা জোগানোর মেশিন আজ চিরতরে বন্ধ হয়ে গেছে। আমার কাছে আর কোনো দাবি নিয়ে আসবেন না। মা কিছু বলতে চাইলেন, কিন্তু আমি আর দাঁড়ালাম না। পেছন ফিরে তাকানো মানেই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া। কয়েক মাস পর আমি এখন ঢাকার বাইরে একটা ছোট্ট নিরিবিলি রিসোর্টে বসে আছি। এটি আমার নিজের প্রজেক্ট। রনির সাথে সেই তিক্ত জীবন ছেড়ে আমি এখন নিজের ক্যারিয়ারে মন দিয়েছি। আমার আইটি ফার্ম এখন আগের চেয়ে অনেক বেশি সফল। বিকেলে লুবনার সাথে কথা হচ্ছিল। ও জানালো রনির ক্যারিয়ার পুরোপুরি শেষ। জেল থেকে বের হওয়ার পর ওর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আর সাইমা, সে এখন তার ভুলের মাসুল দিচ্ছে প্রতি মুহূর্তে। সে বিলাসবহুল জীবনের লোভে সে আমাকে ঠকিয়েছিল। সেই বিলাসিতা এখন তার কাছে দুঃস্বপ্ন।
আমি ফোনের গ্যালারি খুলে একটা পুরনো ছবি দেখলাম। না, রনি বা সাইমার নয়, ছবিটা ছিল আমার নিজের। বিয়ের আগের হাসি খুশি সেই আয়মান। আমি উপলব্ধি করলাম, সন্তান দিতে না পারা কোনো অযোগ্যতা নয়, বরং একটি বিষাক্ত সম্পর্কের ভেতরে থাকাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি এখন একা, কিন্তু আমি নিঃস্ব নই। আমার আত্মসম্মান আছে, আমার স্বাধীনতা আছে। সূর্য ডুবছে, দিগন্তের লালাভা ছড়িয়ে পড়েছে চারদিকে। আমি ডায়েরিতে শেষবারের মতো লিখলাম, বিশ্বাস যখন বিস্ফল হয়ে ফলে তখন তা উপড়ে ফেলাই মুক্তির একমাত্র পথ। আমি আজ মুক্ত। আমি ল্যাপটপটা বন্ধ করলাম। কাল সকালে আমাকে নতুন এক প্রজেক্টের কাজে বের হতে হবে। জীবন থেমে থাকে না, কারো বিশ্বাসঘাতকতায় পৃথিবী স্তব্ধ হয় না, বরং ধ্বংসস্তূপ থেকেই নতুন প্রাণের সৃষ্টি হয়। আমি আয়মান, আমি আর কারো দয়ার পাত্র নই। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।